আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বৃষ্টিপাত অব্যাহতের খবরে হাওরের কৃষকের দুশ্চিন্তা আরও দীর্ঘ হচ্ছে। নদ নদী ও খাল বিলের পানি বাড়ায় বন্যার শঙ্কা পেয়ে বসেছে তাদের। বৃষ্টিতে সুনামগঞ্জের ১২ উপজেলার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাকা ধান তলিয়ে গেছে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের বাঁধে চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সুনামগঞ্জের মধ্যনগরে এরনবিলের হাওর ও ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হবিগঞ্জের হাওরের একই দৃশ্য, বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ধান কাটতে না পারায় হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা। এদিকে মৌলভীবাজারের হাওরে মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে। চোখের সামনে একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাওর পাড়ের মানুষ। অপরদিকে নেত্রকোনায় ভারী বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বিভিন্ন হাওর অঞ্চলের বোরো ধান। দ্রুত কাঁচা পাকা ধান কেটে নেয়ার চেষ্টা করছেন স্থানীয় কৃষকরা। কিশোরগঞ্জের বৃষ্টির পরিমাণ কমে এলেও হাওরে বোরো ধান তলিয়ে যাওয়ার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন এ ৩ উপজেলায় আনুমানিক ৪,৫০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। হাওরের পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আজকের হাওরের কি তথ্য আছে আপনার কাছে, আর তলিয়ে যাওয়া ধানের কি অবস্থা? ইফতেখার, আমরা 10টার খবরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে হাওরের পানির মধ্যে ধানের যে অবস্থা ছিল, তো এখন এই কিছু 15-20 মিনিটে কিছুটা রোদ উঠেছে এবং রোদ ওঠার পরে কৃষানীরা এই একটু উঁচু জায়গা হাওর পারে সেই উঁচু জায়গায় তারা ব্যস্ত সময় পার করছেন। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে ইফতেখার যে ধানের কি অবস্থা, আমি যদি আপনাকে এই ধানের অবস্থা দেখাই, এই হচ্ছে ধানের অবস্থা। এবং এই যে ধান যেটা তারা গত 4-5 দিন আগে কেটে এনে কোনো মতে উচ্চ মূল্য শ্রমিক দিয়ে কেটে এনেছিলেন, মারাই করে রেখেছেন, এবং সেই ধান একদম এই যে পচে গেছে এবং ধানের চারা উঠে গেছে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে যে চারা উঠে গেছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই হচ্ছে সেই এইভাবে করে পচে আছে এবং এভাবে করে স্তূপ রাখা আছে। একটু রোদের ঝিলিক দেওয়ার পরে কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন, তারপরে বাতাস লাগাইতে চাচ্ছেন যাতে যে কয়টা পচে গেছে তারপরে যদি কিছুটা রক্ষা পায়। তবে এই যে বৃষ্টির রোদের ঝিলিক, এটা খুব বেশি সময় স্থায়ী হবে না, কিছুক্ষণ পরে আবার কালো করে মেঘ আসবে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে বন্যার যে সম্ভাবনা সেটি আরও বেশি প্রখর হচ্ছে। তো হাওর পাড়ের যে চিত্র, এটি আসলেই আমি যতটুকু দেখাচ্ছি, আমরা যতটুকু খবরে বলার চেষ্টা করছি, তার থেকেও আরও বেশি কঠিন সময় পার করছেন। সামনের আরও কয়েকটা দিন তাদের জন্য আরও বেশি খারাপ সময় অপেক্ষা করছে। তো কৃষানীরা বলছেন নিজেরা হয়তো কোনো মতে বেঁচে যাবেন, কিন্তু গরুর জন্য, গবাদি পশুর জন্য তাদের যে খাদ্যের সংকট, খড়ের সংকট হবে, সেটা আরও তীব্র হবে। তো ইফতেখার, এই ছিল আমার হাওরের ধানের খবর। সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর জানছিলাম। এবার একই বিষয়ে জানবো হবিগঞ্জে। সেখান থেকে আমাদের সঙ্গে স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া যুক্ত হচ্ছেন। সেলিম, হবিগঞ্জের হাওরের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হবিগঞ্জে টানা কয়েকদিন বৃষ্টির ফলে হবিগঞ্জের বেশ কিছু হাওর ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ এবং লাখাইয়ের বড় বড় যেসব হাওর রয়েছে সেগুলা পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরের পানিতে তলিয়ে পাকা বুরু ধান ইতিমধ্যে তলিয়ে গেছে এবং কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তলিয়ে যাওয়া ধানগুলো কোনো রকম কেটে তাদের এগুলো সংগ্রহ করতে। তবে এখন তলিয়ে যাওয়ার ফলে তারা বুক কিংবা গলা পর্যন্ত পানিতে ডুব দিয়েও পানি কাটছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু তারা চেষ্টা করে যাচ্ছেন যে ধান কাটার জন্য। তবে ধান ইতিমধ্যে আমরা পানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানান যে এখন পর্যন্ত হবিগঞ্জের তাদের ভাষ্যমতে 3,000 হেক্টর জমি তলিয়ে গেছে। তবে সাধারণ কৃষকরা যেটি বলছেন যে এর চেয়ে দ্বিগুণ কিংবা 3 গুণও হতে পারে যে এখন পর্যন্ত হবিগঞ্জের তলিয়ে গেছে। তো এই দুর্ভোগ, তবে ধান তোলার পরে যে কৃষকের যে একটি অভিযোগ রয়েছে যে যা তুলতে পারছেন বৃষ্টির কারণে শুকাতে পারছেন না, সেই ধানগুলা তারা বিক্রির ক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হচ্ছে।
কেউ কোনো কোনো জায়গায় 300 কিংবা 500 টাকার দরেও তারা বিক্রি করতে পারছে না। ধান নিতে অনীহা প্রকাশ করছেন মিলাররা। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ। হবিগঞ্জের হাওড় অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এই সরকার আমলে শেয়ার বাজারে কোনো লুটপাট হবে না বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, ক্যাপিটাল মার্কেটে অবকাঠামোগত উন্নয়ন বিএনপি সরকার করলেও এই ভালো অবস্থাকে পুঁজি করে বিগত দশকের অধিক সময় লুটপাট করা হয়েছে। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে কোনো লুটপাট হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী সংসদে জানান, ভবিষ্যতেও শেয়ার বাজারে কোনো লুটপাট হবে না। এর আগে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সংসদে কণ্ঠভোটে পাশ হয়। দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না। অব্যবস্থাপনা, দুর্নীতি, ব্যাড গভর্নেন্স এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগী। সংক্রামক এই রোগে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ বিষয়ে আরও খবর জানাতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? এবং দেখতে পেয়েছি প্রত্যেকটি হাসপাতালেই ঠান্ডা, নিউমোনিয়া সহ বিশেষ করে হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি আছেন হাসপাতালগুলোতে এবং অধিকাংশই হাম আক্রান্ত হয়েই তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে রেফারকৃত যে রোগীগুলো রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন ডিএনসিসি হাসপাতালে অবস্থান করছি। এখানে প্রায় আমরা দেখতে পেয়েছি 369 জন শিশু কিন্তু এই হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে প্রায় 45 জন শিশু আইসিইউতে এবং এইচডিইউতে রয়েছে প্রায় 89 জন এবং সাধারণ বেডে রয়েছে 335 জন। সব মিলে বলা যেতে পারে যে এখানেও কিন্তু বিভিন্ন জেলা থেকে রেফারকৃত যে আক্রান্ত, হাম রোগে আক্রান্ত যে শিশুগুলো রয়েছে তাদেরকে এখানে ভর্তি করানো হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আবারও আমরা দেখতে পেয়েছি যে কিছু শিশু আবার এখানে এসে তাদের হাম রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় কিন্তু একজন শিশু মারা গিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী। সব মিলে গত 1.5 মাসে প্রায় 277 জন শিশু কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আমরা জানতে পেরেছি। এছাড়া গত 24 ঘন্টায় 1318 জন শিশু কিন্তু এই রোগে আবার নতুন করে আক্রান্ত হয়েছে। সব মিলে প্রায় 35,000-এর অধিক কিন্তু শিশু আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 20,000 শিশু কিন্তু সুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গিয়েছে এবং এদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। টিকাদান কর্মসূচির ফলাফল পেতে কিন্তু আমাদেরকে বিশেষজ্ঞরা বলেছেন 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তো সব মিলে বলা যেতে পারে সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে, চিকিৎসকরাও তাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাম রোগ নিয়ন্ত্রণে আনার জন্য। ইফতেখার জানছিলাম হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ অন্যান্য মন্ত্রী ও বৌদ্ধ ধর্মের অনুসারীরা উপস্থিত ছিলেন। এই সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। 2 মাস পর আজ মধ্যরাত থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, তাই মাছ ধরার অপেক্ষায় জেলেরা। সকল প্রস্তুতি এর মধ্যে সেরে ফেলেছেন তারা। তবে পদ্মা মেঘনার পানিতে দূষণ বেড়ে যাওয়ায় মাছের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। জেলেরা নৌকা মেরামত ও জাল সেলাইয়ের কাজ শেষে অপেক্ষায় আছেন মাছ ধরার। 2 মাস নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে।
জাটকা সংরক্ষণে পদ্মা, মেঘনার চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল ও শরীয়তপুর নদীতে 2 মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। জেলেরা বলছেন, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় তারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ তাদের। এই অন্যান্য হারা গ্যাস জ্বালিয়ে জাটকাটা ঠিকই ধরে লেগে গেছে, মানে অভিযানের পরে মাছ পাবো কিনা এমন সন্দেহ। নদীর তো মাছ নাই, এই সরকার অভিযান দিছে, অভিযানে এই উত্তরে এরা মনে করেন না এই বীজ জাল ভর্তি জালের তন্দিরা মাছ ধরে লেগে জায়গা। মাছ পাইলে কি আর মাছের এত দাম থাকতো নি, মাছের বংশ নিস্তারী হয়ে যেতে আছে দিন দিন। এদিকে দূষণ আর অবাধে জাটকা নিধনে ইলিশের ভবিষ্যৎ উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই গবেষক। শতকরা 70 থেকে 80% জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। ইলিশ রক্ষায় কঠোর নজরদারি ও জেলেদের সচেতন অংশগ্রহণ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।